আজকে হচ্ছে আমরা রিয়েল এস্টেট ওয়েবসাইট বা রিয়েল এস্টেট লিস্টিং ওয়েবসাইট নিয়ে ডিসকাস করবো। তো আমাদের বাংলাদেশ বা সাউথ ইন্ডিয়ান, সরি, সাউথ এশিয়া, বাংলাদেশ, এই যে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা কিছু জায়গাগুলোতে আপনার কোনো একটা আপনি বাসা বাড়ি বিক্রি করবেন বা বুকিং করবেন বা হচ্ছে ভাড়া নিবেন, সেটার জন্য আমরা কি করি, যে কোনো একটা মিডিয়ার মাধ্যমে কাজ করতে হয়। যেটাকে বাংলা ভাষায় একবার ডাইরেক্ট ভাষায় বলা যায় হচ্ছে দালাল। মানে আপনি আপনার একটা প্রপার্টি বিক্রি করবেন, সেটা কারো না কারো মাধ্যমে বিক্রি হয় বা কিনবেন কারো মাধ্যমে কিনা হয়। বাট বাইরের কান্ট্রি গুলোতে এইগুলোর কোনো ঝামেলাই থাকে না। ওয়েবসাইট থাকে, রিয়েল এস্টেট লিস্টিং টাইপের ওয়েবসাইট থাকে। সেখানে আপনি হচ্ছে আপনার প্রপার্টিটাকে আপলোড করবেন, ভাড়া হইলে ভাড়া বা বিক্রি হলে বিক্রি ডিটেলস দিবেন। কারো ভালো লাগলে ওইখানে আপনি অবশ্যই কোনো না কোনো এজেন্সি বা এজেন্টের মাধ্যমে হচ্ছে প্রপার্টিটাকে হচ্ছে দিয়ে রাখতে হয়। দেন তারা হচ্ছে ওই কি বলে এটাকে, ক্রেতাকে হচ্ছে ওইটা প্রপার্টিকে দেখাবে, সবকিছু ডিটেলসে ডিসকাস হবে, দেন আপনি গিয়ে শুধুমাত্র হচ্ছে ডিলটা করবেন। তো এই টাইপের ওয়েবসাইট গুলোকে বলা হয় লিস্টিং ওয়েবসাইট। এটা বর্তমানে মানে বাইরের কান্ট্রি গুলোতে ভালো একটা ডিমান্ড আছে। এটা মোটামুটি ভালো লেভেলের একটা বিজনেস করে। সো রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে পপুলার কিছু থিমের মধ্যে হচ্ছে হাউজেস, রিয়েল হোম, ডাব্লিউপি রেসিডেন্স, এগুলো হচ্ছে পপুলার থিম, মানে মোস্ট পপুলার থিম। আপনি থিম যেটাই নেন, মেইন যে কাজটা প্রপার্টি আপলোড করা এবং প্রপার্টি আপলোডের সময় প্রপার্টি ডিটেলস গুলোকে খুব সুন্দরভাবে শেয়ার করা, এটা সবগুলো থিমের সেম সিস্টেম সেম থাকে সবগুলো থিমের জন্য। শুধুমাত্র আপনার হচ্ছে ওই কালার কম্বিনেশন, হেডার বা হচ্ছে কিছু এক্সট্রা ফিচার, ঠিক আছে, এগুলো জাস্ট শুধুমাত্র আপনাকে থিম টু থিম আলাদা করতে। বাট মেইন যে কাজটা আপনার একটা প্রপার্টি আপনি আপলোড করার জন্য যা যা প্রয়োজন, সবগুলা থিমের মধ্যে সিস্টেমটা সেমই থাকে। আচ্ছা, এখন আপনি যখন নতুন কোন একটা সি প্যানেল নিবেন, ধরেন আপনাদের সি প্যানেল রিসেট করছেন বা ক্লায়েন্টের কাজ করতে গেছেন, নতুন একবার নিউ সি প্যানেল ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে, কিছু আপনার হচ্ছে কিছু কিছু মানে হোস্টিং প্রোভাইডার তাদের সি প্যানেলে বা আপনার যে হোস্টিংটা আছে সেই হোস্টিং কিছু লিমিটেশন দিয়ে রাখে। তো ওই লিমিটেশন থাকলে আপনি প্রপারলি কাজ করতে পারবেন না। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, আগে থেকে আপনি সিলেক্ট পিএইচপি ভার্সনে যাবেন। এটা আমার একবারে নতুন সি প্যানেল, এখানে কিছুই করা হয়নি এখন পর্যন্ত, তাই হচ্ছে আমি তো দেখাইতেছি। অপশনে যাবেন, 7.4 আছে, আমরা 8.3 দিয়ে দিব। তারপর দেখেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এখানে যা আছে জাস্ট দুটা করে শূন্য দিয়ে দিবেন, 3,000 ইনপুট টাইম, 6,000। মেমোরি লিমিট 128 দেওয়া আছে, এটা সর্বোচ্চ দিয়ে দেবো 512। পোস্টের ম্যাক্সিমাম সাইজ, আমাদের পোস্ট গুলো করেই সেটার ম্যাক্সিমাম সাইজ 18 মেগাবাইট দেওয়া আছে, এটা আমরা একেবারে যেটা সর্বোচ্চ থাকবে 128 দিয়ে দিব। এবং আপলোড ফাইল সাইজ, মানে আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো ফাইল আপলোড করার সময় আপনার এটা 2 MB দেওয়া আছে, এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না যদি আপনি এটাকে চেঞ্জ না করেন। অনেক সময় দেখা যায় আমরা ক্লায়েন্টের ক্লায়েন্টে ইয়ে দিছে, ডোমেন দিছে, আমরা কাজ করতেছি, কোন একটা ফাইল আপলোড করতে হচ্ছে, ফাইল আপলোড হচ্ছে না। যদি এরকম সিচুয়েশন ফেস করেন তাহলে আপনার অবশ্যই সি প্যানেলে গিয়ে এই জায়গাটা একটু চেক করে দেখতে হবে। দেন আমরা এটাকে সর্বোচ্চ 1 GB করে দিলাম, অ্যাপ্লাই। এরপর আমরা আমাদের মতন আজকে প্র্যাকটিসের জন্য বা আজকে ক্লাসের জন্য আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, যেহেতু আমার এখানে কোনো ওয়ার্ডপ্রেস দেওয়া নাই। আমরা ইউজার পাস দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম আমাদের সাইটে। মানে ডিরেক্টরি ফোল্ডার তৈরি করলাম, করার পরে সাইটে চলে আসি। আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড আসার পরে আমাদের কিছু আহ অপ্রয়োজনীয় প্লাগইন, কমেন্টস, পেজ এগুলো থাকে, সবার আগে এগুলোকে রিমুভ করে দেওয়া উচিত। পেজে যাবেন, দুইটা পেজ আছে, এগুলো প্রয়োজন না, এগুলোকে মুভ টু ট্র্যাশ। তারপর আপনার প্লাগইনে গেলে দুইটা প্লাগইন ইনস্টল থাকে, এগুলোকে আমাদের প্রয়োজন না, এগুলোকে আমরা ডিলিট করে দিই।
অ্যাপিয়ারেন্স যাব, থিমে যাব, অ্যাড নিউ থিম, আপলোড থিম, চুজ ফাইল। আমরা হাউজেস থিমটা নিব। হাউজেস থিমটা আপনার এরকম জিপ ফাইল থাকবে। যখন আপনি কোনো থিম পারচেজ করবেন বা ক্লায়েন্ট আপনাকে কোনো থিম যদি দেয় বা কোনো আপনাকে কিছু প্লাগইন দেয়, তখন সবসময় সেটাকে আনজিপ করে দেবেন। আপনাকে একটা ফাইল দিলে এই ফাইলটা আপনি আপলোড করলে সেটা কাজ করবে না। এই জায়গাটাতে আমাদের অনেক সময় ভুল হয়। আমাকে একটা ফাইল দিছে, সেটাকে আমি সরাসরি আপলোড করে দিচ্ছি, বাট এটা কোনো আপলোড হচ্ছে না। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, জিপ থাকলে আনজিপ করবেন, ভিতরে ফোল্ডার হবেন, ফোল্ডারের ভিতরে এইটা হচ্ছে আমার মেইন থিম। ঠিক আছে, এই থিমের ভিতরে কিছু দেখেন টেমপ্লেট কিছু প্লাগইন আছে, তো আমরা কি করলাম, থিমটাকে ইনস্টল করলাম। আপলোড করি, আপলোড হতে থাকুন। ভাই একটা কোশ্চেন করি। বলেন। ওই যে উপরে যে সাইট টাইটেল থাকে না, ওই যে মাই ব্লগ আর ওই যে ওয়ার্ডপ্রেস সাইট টাইটেল আর ওই যে ডেসক্রিপশন, এটা কি মানে সি প্যানেল থেকেই দেওয়া লাগে নাকি এখান থেকে দেওয়া যায় কোনো অপশন? এটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছি। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন অপশনে গেলে সাইট আইডেন্টিটি নামে একটা অপশন পাবেন। সেখানে আপনি জি জি। যে টাইটেল এবং ট্যাগ লাইন দুটো দিতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি। অনেক সময় নিতেছে, একটু রেকর্ডটা অফ করে রাখি। যখন দেখবেন আপনাদের এরকম একটা থিম বা কোনো একটা প্লাগইন আপলোড করার সময় অনেক সময় নিতেছে, তখন এটাকে স্কিপ করবেন। কিভাবে? এটাকে ধরেন আপনি অফ করে দিলেন, কিন্তু যদিও অফ করে দেন, তারপরও এই ফাইলটা হচ্ছে আপনার সি প্যানেলে থেকে যায়, এবং আপনি পরবর্তীতে আর এখান থেকে আপলোড করলে কাজ করবে না। ঠিক আছে, তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সি প্যানেলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার থেকে আপনার যে সাইটটা আছে সেটা যদি আপনার সাবডোমেইন হলে সাবডোমেইনের সাইটের লিঙ্কটা এখানে থাকে। রুট ডোমেইন হলে মানে যেটা মেইন ডোমেইন, সেটাকে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে সাইট থাকে। আমার ডিরেক্টরির ভিতরে রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট আমার যে ডিরেক্টরি আছে সেটার ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে থিম, থিমের ভিতরে গেলে দেখবো এই যে আমার হাউজেস থিমটা এখানে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। কনফার্ম, ডিলিট। আমরা এটাকে একটু রিলোড দিই। এখান থেকে ফালাই দিবেন। ফালাই দেওয়ার পরে
আপনার সাইট এই এটা সি প্যানেল আসবে। সি প্যানেল আসার পরে আপলোডে যাবে। আপলোডে যাওয়ার পরে সিলেক্ট ফাইল, এই যে হাউসেস এর যে ফাইলটা আছে এটাকে আপনি ওপেন করবেন। এটা এখানে সরাসরি আপলোড করবেন, ঠিক আছে। সি প্যানেলে কখনো কোনো জিপ ফাইল কাজ করে না। এটাকে আপনি কি করতে হবে, মেইন ফোল্ডার কাজ করে। তো এটার ভিতরে আমার কিছু জিপ আছে, এটাকে আমরা কি করবো, এখন আনজিপ করবো। এক্সট্রাক্ট করবো কোথায়, এখানে এক্সট্রাক্ট করবো। ক্লোজ, একটা রিলোড দিব। রিলোড দিলে আমার ফোল্ডার চলে আসছে। এটাকে দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিব। স্কিপ ট্রাশ। এখন আমি যদি এই থিমের অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসি, থিমে আসলে আপনি যদি সি প্যানেলে এটা রেখে দেন, এটা আপনার ইনস্টল হয়ে আছে, আপনার ওয়েবসাইট ইনস্টল আছে। আপনি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে এটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। সেম ভাবে প্লাগইনের ক্ষেত্রে যদি আপনি কোন প্লাগইন আর ওয়েবসাইটে আপলোড করতে ইস্যু হচ্ছে, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দিয়ে আপলোড করতে ইস্যু হচ্ছে, সেগুলো কি করতে হবে, সি প্যানেলে গিয়ে ফাইলে যে আপলোড করে দিবেন। আপনার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে গিয়ে আপলোড করবেন। প্লাগইনের ফোল্ডার, প্লাগইন ফোল্ডারের থিম আপলোড করার পরে জিপ ফাইল হলে সেটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে এই অপশনে এসে প্লাগইন অপশনে গেলে দেখবেন সেটা ইনস্টল হয়ে আছে, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। থিমের অপশনে আসলে দেখবেন সেটা ইনস্টল হয়ে আছে, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেম, তখন যদি আমাদের কোনো প্রবলেম হয় আমরা এভাবে করে আপলোড করি। তো আজকে ইন্টারনেট ইস্যুতে সব জায়গায় প্রবলেম হচ্ছে। তো দেখেন, এই যে আমার থিমটা ইনস্টল হয়ে আছে, কারণ কি, এই থিমটা আমার এখানে আপলোড করা আছে। এই জন্য আমি কি করবো, শুধুমাত্র এখানে অ্যাক্টিভিটি ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে দেবো। থিম ইনস্টল অ্যাক্টিভেটের পরে কিছু রিকোয়ার্ড প্লাগইনের প্রয়োজন পড়ে, আমরা সেটা বিগিন ইনস্টলিং প্লাগইনে যাব। এলিমেন্টাল পেজ বিল্ডার আছে, তারপরে এখানে হাউস থিমের সাথে রিলেভেন্ট সবগুলো অপশন আছে। ডেমো ইম্পোর্ট আছে, স্লাইড রেভলিউশন আছে, ঠিক আছে। আমরা অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করার পর এটাকে ইনস্টল অপশন থেকে আমরা কি করবো, ইনস্টল করে দেবো। অ্যাপ্লাই। আচ্ছা, আমাদের হচ্ছে সবগুলো ইনস্টলটা আমরা অ্যাক্টিভেট অপশন থেকে ক্লিক করে বাল্ক আকারে অ্যাক্টিভেট অ্যাপ, আমাদের এগুলো সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের যে এই যে হাউজেস এর যে অপশনটা আছে, একটা রিলোড দিই। সবগুলো স্কিপ করে যাব, এগুলো আমাদের এখন প্রয়োজন নয়। এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। থিম আপনি যেটাই নিবেন, এই রিয়েল এস্টেট এই অপশনটা সবগুলো থিমে কমন, মানে এটা আপনার থাকবেই থাকবে। আপনার প্রপার্টি আপলোড করার আগে প্রপার্টি রিলেটেড কিছু ডকুমেন্টস বা তারপরে হচ্ছে প্রপার্টির ফিচার্স ফাংশনালিটি, এগুলো আপনার আগের থেকে এখানে অ্যাড করা থাকবে। প্রপার্টি আপলোড করার সময় সেগুলো সেগুলো আমরা অ্যাড করবো। দেন আমরা প্রপার্টি হচ্ছে ওয়েবসাইটে শো করাবো, কারো ভালো লাগলে সে হচ্ছে সেটাকে কেনার জন্য বা ভাড়া নেওয়ার জন্য আপনাদের কন্ট্যাক্ট করবে। এটা কমন সব থিমের ক্ষেত্রে। এখন এখানে এই হাউজেস যে এই অপশনটা আছে, এটা হচ্ছে এই থিমের বিভিন্ন ধরনের ফিচার্স বা ফাংশনালিটি। এর মধ্যে একটা আছে ডেমো ইনপুট অপশন। সো ডেমো ইনপুটে যাওয়ার পরে এখানে অনেকগুলো ডেমো আছে, এবং এই থিমটার জন্য দেখেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 400, মেমোরি লিমিট 128, পোস্ট সাইজ 32, এবং আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 32, এইটা রিকোয়ার্ড দিছে। তো আমরা যদি আমাদের সি প্যানেলের ওই যেটা একটু আগে যেটা মানে অপশন থেকে
যে লিমিটেশন গুলোকে আমরা বাড়ায় দিলাম, সেটা না করলে আমাদের এই থিমের ডেমো ইম্পোর্ট হতো না, কাজ করতো না প্রপারলি। তো এই জিনিসটা আমরা অলরেডি আগে করে রাখছি। এরকম অনেক থিমই আছে যে থিমের কিছু এরকম রিকোয়ারমেন্ট থাকে, তাই আমরা আগের থেকে ম্যাক্সিমাম এডিশনটা 400 চেয়েছি, সেটাকে আমরা ভাবি 3000 বা 6000 করে রাখছি। ঠিক আছে, আমরা আগের থেকে বাড়ায় রাখছি। এখন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা ইম্পোর্ট করবেন। ডিজাইনটা সবসময় নিজের কাছে, এখানে আপনার বলার মধ্যে কিছু নেই। যেটা ভালো লাগবে দেখে সুন্দর করে ইম্পোর্ট ডেমোতে যাবেন, ডেমো ইম্পোর্ট হতে যাবে। এখন এখানে কি সময় নেবে ডেমোটা ইম্পোর্ট করতে, কারণ কি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটের একটা রিয়েল এস্টেট মানে আপনার লিস্টিং এর ক্ষেত্রে, একটা প্রপার্টির ক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় 20-30টা ইমেজ থাকে, অনেক বড় বড় ফাইল থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে ডেমো গুলা একটু হেভি হয়, তাই আমরা একটু ওয়েট করবো এটাকে ইম্পোর্ট করা পর্যন্ত। এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, আমাদের ইম্পোর্ট কমপ্লিট, আমরা সাইটটাকে চাইলে ভিজিট করতে পারি। সাইট ভিজিট করার তো এখানে আমার একবারে যা কন্টেন্ট দেখবো সবই ডামি। ঠিক আছে, এখানে সবই যত ধরনের প্রপার্টি দেখবো সব কি ডামি প্রপার্টি। এখন এই প্রপার্টি আমাদের আপলোড করবো। সো প্রপার্টি আপলোড করার আগে এই রিয়েল এস্টেট অপশন থেকে নিউ প্রপার্টি থেকে প্রপার্টি আপলোড করবো, এর আগে এই জিনিসগুলোকে আমাকে সেট আপ করতে হবে। সমস্ত প্রপার্টি টাইপটাকে আমাদের অ্যাড করতে হবে। প্রপার্টি কি টাইপ? প্রপার্টি প্রথমত দুই টাইপের হয়, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল। এরপরে রেসিডেন্সিয়াল মানে কি, মানে আবাসিক, মানে যেখানে আমরা থাকি, বাসস্থান। তো এইটার আবার কি হয়, আপনার অনেক ধরনের ক্যাটাগরি থাকে, ভাগ ভাগ থাকে। এরপর আপনার থাকে অ্যাপার্টমেন্ট থাকতে পারে, ভিলা থাকতে পারে, ঠিক আছে, ফ্ল্যাট থাকে, ঠিক না? তারপরে আপনার রেসিডেন্সিয়াল এর ক্ষেত্রে আপনার শপ থাকতে পারে, অফিস স্পেস থাকতে পারে, ব্যাংক, বীমা, বিভিন্ন ধরনের আমার কি থাকে রেসিডেন্সিয়াল, বিজনেস পারপাসে যেটা আমরা ইউজ করি। সো আপনি কি করবেন, এখানে তো ডেমো দেওয়াই আছে। ডেমো না দেওয়া থাকলে সেম ক্যাটাগরি যেভাবে তৈরি করছি সবসময়, এখানে নাম দিবেন অ্যাড নিউ টাইপ। আর এটা ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি, ঠিক এরকম সিস্টেমে হয়। এরপরে আপনার প্রপার্টি স্ট্যাটাস, প্রপার্টি ট্যাগ গুলো কি টাইপের প্রপার্টি, আমরা যখন প্রপার্টি আপলোড করবো এখানে দিব। প্রপার্টি স্ট্যাটাসের ক্ষেত্রে সাধারণত ফর রেন্ট, ফর সেল হয়, মানে বিজনেস পারপাসে। এছাড়া এগুলো যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। দেখেন এখানে দামি কন্টেন্টের ভিতরে এই দুটার ভিতরে আপনার প্রপার্টি আছে, বাকিগুলোর মধ্যে নাই, তো আমরা কি করলাম এগুলোকে রিমুভ করে দিই। এরপরে আমরা এখানে একটা দেওয়া আছে, যদি না দেওয়া থাকে কোনো তুমি না পান, এখানে জাস্ট লিখবেন ফরওয়ার্ড অ্যাড নিউ স্ট্যাটাস, এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনার প্রপার্টি স্ট্যাটাস গুলো, প্রপার্টি ফিচার আপনি দেখবেন যে বিভিন্ন বাসায় বিভিন্ন ধরনের ফিচার্স থাকে। লাইক আপনি কোনো বাসায় দেখবেন যে টাইলস করা বাসা, মানে নর্মাল বাসার ক্ষেত্রে বলতেছি, ফ্ল্যাট বাসাগুলো যেগুলো ভাড়া পাওয়া যায় ঢাকাতে, কোনোটা দেখবেন টাইলস ছাড়া। তারপরে আপনার বসুন্ধরা বা উত্তরের দিকে গেলে দেখবেন ওয়েল ফার্নিশ কিছু ফ্ল্যাট পাওয়া যায়, যেখানে শুধুমাত্র আপনার কাপড় নিয়ে যাবেন, থাকা শুরু করবেন। কিচেন আইটেম থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার থাকে। তো এখন এই যে ফার্নিচারের মধ্যে ভাগ থাকে, ধরেন আপনারটার মধ্যে আপনার ফ্ল্যাটে বা আপনার অ্যাপার্টমেন্টে সেন্ট্রাল এয়ার কন্ডিশন করা আছে, আরেকজনটা এয়ার কন্ডিশন নাই, তার ওটা আপনার ফ্রিজ আছে, সুইমিং পুল আছে। এই যে এক্সট্রা যে ফিচার গুলো, এগুলো আপনি আগে থেকে তৈরি করে রাখবেন। যেরকম ধরেন আপনার ফ্লোরের কথা বলে, ধরেন উডেন ফ্লোর, অ্যাড নিউ ফিচার। তারপরে ধরেন আপনার এখানে কিছু বাকি আছে, সুইমিং পুল দেওয়া আছে। আচ্ছা, যা যা ফিচার থাকে এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনি একটা পর একটা খালি বসায় থাকবেন এখানে। জাস্ট আমি একটা বসায় দেখাই দিলাম, পরে পরে কন্ডিশন, রিয়েল এস্টেট ফিচার্স এর পরে লেভেলস, যেরকম কিছু প্রপার্টির মধ্যে লেখা থাকতে পারে বেস্ট ডিল, বেস্ট অফার, তারপর সোল্ড হয়ে গেলে সোল্ড। আমরা ধরেন বেস্ট ডিল নামে একটা লেভেল দিয়ে রাখি। এখন প্রপার্টি গুলো সাধারণত যারা রিয়েল এস্টেটের বিজনেস করে, তারা নির্দিষ্ট একটা এরিয়া ভিত্তিক বিজনেস করে। ঠিক আছে, কখনো আপনি ঢাকায়
কোনো ঢাকায় বসে আপনি চট্টগ্রামের কোনো প্রপার্টি বেচা কেনার মধ্যস্থতা করতে পারবেন না। দেখবেন আপনি আপনার প্রপার্টিটা যখন বিক্রি করবেন, দেখবেন আপনার আশেপাশের কারো না কারো মাধ্যমে বিক্রি করতেছেন। তো অনলাইনের ক্ষেত্রেও ঠিক সেমই এরকমই হয়, একটা নির্দিষ্ট কান্ট্রি বা নির্দিষ্ট একটা এরিয়া ভিত্তিক বিজনেস গুলো হয় সাধারণত। এখানে ইউএসএ দেওয়া আছে, ধরুন আমরা আরেকটা অ্যাড করলাম, ধরুন বাংলাদেশ। Add new, তারপরে হচ্ছে কান্ট্রি ফর স্টেট, ধরুন আমরা দিলাম ঢাকা। এবং এই স্টেটটা আপনি চাইলে হচ্ছে কোনো একটা এই প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা এটাকে মেইন ক্যাটাগরির মধ্যে রাখি, ঢাকা একটা স্টেট। তারপরে হচ্ছে সিটি, ধরেন দিলাম ঢাকা নর্থ, ঢাকা সাউথ দিকে আলাদা আলাদা না, কারণ ঢাকা নর্থ এরকম করে দিলাম। তারপরে ধরেন এখানে কি আছে এরিয়া, ধরেন ঢাকা নর্থের মধ্যে দিলাম ধরেন মিরপুর, মিরপুর এক। তারপরে হচ্ছে আপনার সিটি এরিয়া। আচ্ছা, এখন আসি এজেন্সি এজেন্ট, এই দুইটা জিনিস সেম কাজ করে। এজেন্সি হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানির আন্ডারে কয়েক মানে হচ্ছে 1 2 5 10 মানে যতগুলো ইচ্ছে সে তার এজেন্ট রাখতে পারে। আপনি যখন একটা প্রপার্টি আপলোড করবেন, আপনার কাছে দুইটা অপশন থাকবে, এই প্রপার্টি দুইটা আপনি কাদের আন্ডারে দিবেন। যদি এজেন্সির আন্ডারে দিয়ে দেন, এজেন্সি কোন এজেন্টের দ্বারা আপনার প্রপার্টিকে ডিল করাবে সেটা তার ব্যাপার, আপনি জানেন, আপনি কথা বলবেন ওই এজেন্সির সাথে। আর আপনি চাইলে আপনার প্রপার্টিটা সিঙ্গেল কোন একটা এজেন্টের আন্ডারে দিতে পারেন, কারণ কি, প্রপার্টি যখন বেচা কিনা হয়, প্রপার্টি কয়েক মানে যারা মানে কিনবে বা ভাড়া নিবে, তারা হচ্ছে রেগুলার বেসিস আসবে দেখবে, অনেক ধরনের হচ্ছে আপনার ফর্মালিটিস থাকে। তো এগুলো একজন যে অনার থাকে সে ব্যস্ত থাকতে পারে, সে এগুলা হ্যান্ডেল করে না সাধারণত। তো এটা আপনি এজেন্সি বা এজেন্টের মাধ্যমে দেখবেন। কিন্তু এজেন্সি গুলো আপনার যে ওয়েবসাইটে, তো আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে যখন যারা যারা মানে যে এজেন্সি গুলো হচ্ছে লিস্টিং করবে, তাদের ডিটেলস গুলো আপনি নেবেন, নেওয়ার পরে এখানে অ্যাডমিন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, অ্যাডমিন এজেন্সিতে দিয়ে আপনি জাস্ট আপলোড করে দিবেন তার ডাটা গুলো, যেরকম আমরা এজেন্সি দিলাম ডাটা করবেন। এজেন্সি সম্পর্কে ছোট কিছু ডাটা দিবেন। এজেন্সির ইমেল, ফোন নাম্বার, তারপর ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ, বাংলা আর হচ্ছে ইংলিশ, যেহেতু আমরা ইউএস এবং বাংলাদেশ থেকে কান্ট্রি দিচ্ছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফ্যাক্স নাম্বার, লাইসেন্স থাকলে লাইসেন্সের নাম্বার, একাডেমিক আপনার এজেন্সি লাইসেন্স নাম্বার, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট, ফেসবুক লিঙ্ক, ইনস্টা থেকে শুরু করে আপনার যা যা লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক আপনারা এখানে দিয়ে দেবেন, মানে এগুলা কি আছে এই ফটোগ্রাফি এজেন্সি। এরপরে এটাকে ফিচার হিসেবে মানে এই এজেন্সির ফিচার ইমেজ দিবেন, ধরুন আমরা ফটোগ্রাফির লোগোটাই দিয়ে দিলাম। আচ্ছা, ফটোগ্রাফিতে সার্চ দিলে এত ধরনের লোগো আসে কেন বলতে পারেন? এক একটা এক এক সোশ্যাল মিডিয়া থেকে আসে বা। না, লোগো তো সব একই। আমরা একটা হচ্ছে আহ এই লোগোটার জন্য, মানে এই লোগোটা চুজ করার জন্য আমরা একটা কন্টেস্ট অর্গানাইজ করছিলাম। একটা মানে গ্রাফিক ডিজাইন একটা গ্রুপ আছে, লোগো ডিজাইন একটা গ্রুপ আছে। ওই গ্রুপে আমরা একটা কন্টেস্ট ছিলাম যে যে যা মানে 10,000 টাকা, যে জিতবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। তো ও আচ্ছা আচ্ছা। হচ্ছে এরা হচ্ছে যে যেগুলো যেগুলো আপলোড করছিল, যারা যারা কাজ করছে, এরা আবার ওই তাদের এগুলো পোর্টফোলিও হিসেবে দেখেন বিহেন্স, ড্রিবল এগুলো তো রেখে দিছে। ঠিক আছে, বুঝতে পারছি, এগুলো হ্যাঁ। এই যে কোডবিন বিডি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে পাচ্ছি, বাট এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এই তো যে লাস্ট আপডেট লোগো কি ভাই আপনাদের স্টুডেন্টই বানাই দিছিল নাকি আপনারাই বানাইছিলেন? কোনটা ভাইয়া? এই এখন যেটা চলে লোগোটা অনেক ক্রিয়েটিভ আর কি। এটা যেটা আমরা হ্যাঁ এটা।
এটা আমরা ওই যে ওইখান থেকে যে এটা ভালো লাগছে, তাকে মানে তার কাছ থেকে এটা নিয়ে তাকে টাকা দিয়ে দিচ্ছি আর কি আমরা। বুঝতে পারছি ভাই, কন্টেস্ট উইন করাইছেন। হ্যাঁ, কন্টেস্ট ছিল একটা, প্রায় মনে হয় 150-200 মতন হচ্ছে মানে লোগো সাবমিট হয়েছিল। ওইখান থেকে আমরা মানে এটা চুজ করছিলাম, মানে আমরা প্রথমে 10টা চুজ করছি। 10টা থেকে এরকম পাঁচটা, পাঁচটা থেকে তিনটা, তিনটা থেকে লাস্টে হচ্ছে এটা আমরা কিছুটা কারেকশন করাইছি এখানে, মানে আর একটু চেঞ্জেস করাইছি আমরা হুম, পরবর্তী। হুম, হুম। মানে সেম টু সেম এটাই ছিল না, এখানে ছোট একটা কারেকশন ছিল। ওটাও মানে ওকে বলে দিচ্ছি, ওই অনুযায়ী করে দিচ্ছি। ঠিক আছে। না, আর লোগোটা আসলেই অনেক প্রফেশনাল ভাই। বাকি যা দেখতেছেন এগুলা সব হচ্ছে আপনার এই যে এই টাইপের, এটা আমার কাছে ভালো লাগছিল এইগুলো করতে। ঠিক আছে। এই টাইপের আরো দুইটা ছিল, ওই দুটো আমার কাছে ভালো লাগছিল। এখানে আর অনেকগুলো আছে দেখবেন পাইবেন। এখানে অনেক ধরনের ডিজাইন করছিল, কাপ টাপের মধ্যে দিয়ে দিছিল। আচ্ছা, আমরা একটা লোগো নিয়ে নিই, পরে তো আমাদের ক্লাসের সময় হচ্ছে। তবে আমরা যখন লোগো নিচ্ছি এইটার এই যে ট্রান্সপারেন্ট কালার সহ, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে ব্ল্যাক দিয়ে আমরা আমাদের যে যেগুলো প্রয়োজন সেগুলো সেগুলো আমরা ওর কাছ থেকে নিয়েছিলাম। সেটা ভালো ছিল, কাজ ভালো করে। আমাদের ওয়েব পেট্রোনের লোগো, তারপর এই লোগো, এগুলো সব আমরা হচ্ছে এরকম মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করাইনি। আমরা এটা কি করলাম, পাবলিশ করে দিলাম। ঠিক আছে। এটা আমার কি, এজেন্সি। এখন আমরা এজেন্ট অ্যাড করি। আপনি ভিউ এজেন্সিতে গেলে এজেন্সিটা কিরকম সেটা দেখতে পাবেন। এই যে এরকম দেখা থাকবে। ঠিক আছে, এই যে তার লোগো, নাম, রিভিউ থেকে রিভিউ, মিরপুরে একটা লাইসেন্স নাম্বার, ইমেল ছিল ইমেল, তার সম্পর্কে ডাটা, তার লোকেশন। তার এখনো কোনো লিস্টিং নাই, তার আন্ডারে কোনো এজেন্ট নাই। ঠিক আছে, এজেন্ট গুলো আপনাকে অ্যাড করে দিতে হবে। এই যে আমাদের রিয়েল এস্টেট, এখানে এজেন্ট নামে যে অপশনটা আছে, এই এজেন্ট নামে অপশনটাকে আমরা দিলাম। দেওয়ার পর এখন আপনি এখানে এজেন্ট অ্যাড করবেন, এখানে চারটা দেওয়া আছে, আপনি চাইলে আরো এজেন্ট অ্যাড করতে পারবেন। এখানে ক্যাটাগরি দেওয়া আছে। ঠিক আছে, চাইলে এজেন্টের জন্য আপনি আলাদা ক্যাটাগরি আগে তৈরি করতে পারবেন। সিটি তৈরি করতে পারবেন, যে হচ্ছে যখন আপনি এই যেগুলো তৈরি করবেন মানে ওই এজেন্টটা ওই সিটি নির্দিষ্ট করে দিতে পারবেন আপনি। তো আমরা আগে এজেন্ট একটা তৈরি করি, অ্যাড নিউ এজেন্টে যাই। ধরেন নাম দিলাম, ধরেন সফি। ঠিক আছে, তার সম্পর্কে ধরেন সঠিক ডাটা দিলাম, শর্ট ডিসক্রিপশন, তার ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে যা যা তার আছে, স্পেশালিটিস কি, কোম্পানি নাম, ট্যাক্স নাম্বার। ঠিক আছে, তার ফ্যাক্স নাম্বার থেকে শুরু করে তার অফিস নাম্বার, ল্যাঙ্গুয়েজ কি পারে আপনি, এগুলো সব ক্লায়েন্ট ডাটা দিবে, আপনি জাস্ট বসাবেন ঠিক ডাটা দিবে। আমাদের এগুলো এখানে আমাদের কোনো কিছু মানে করার বা বলার থাকে না। কারণ কাজ ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনি ডাটা দিবেন। ঠিক আছে। সব ডাটা গুলো এখান থেকে দেওয়ার পরে এই জায়গায় এজেন্ট অপশন আসবে। আসার পরে এখানে তারপর ছবি বসাই দিবেন। ধরেন আপাতত আমরা এই ছবি তৈরি করা, চাইলে আপনি কোনো ক্যাটাগরি আন্ডারে রাখতে পারেন, সিটির ভিতরে রাখতে পারেন তাকে, যে তাই সে নির্দিষ্ট সিটির ভিতরে কাজ করবে। এখন সে কি সিঙ্গেল, মানে এই যে সিঙ্গেল এজেন্ট হিসেবে কাজ করবেন, না তাকে কোনো একটা এজেন্সির আন্ডারে আপনি রাখবেন, সেটা আপনি এখানে এজেন্সিটাকে কানেক্ট করে দিতে পারেন। আমরা কোনো এজেন্সির আন্ডারে রাখবো না, আমরা সিঙ্গেল এজেন্ট হিসেবে ও কাজ করবে, ধরেন এরকম ভাবে রেখে এটাকে পাবলিশ করবে। ঠিক আছে। এখন আসেন, এরপরে হচ্ছে এগুলো আমাদের অতটা প্রয়োজন পড়ে না। পার্টনার্স, পার্টনার্স মানে হচ্ছে আপনি যদি লোকাল বাংলাদেশের কথা চিন্তা করেন যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, ধরেন আপনি ওয়েবসাইট বানালেন, এখন আপনার ওয়েবসাইট আপনি প্রপার্টি সেল করবেন, ভাড়া দিবেন। এখন রিয়েল এস্টেট নিয়ে কারা কাজ করে, যেরকম হচ্ছে আনোয়ার ল্যান্ডমার্ক, নাভানা, বিপিআই, কনকর্ড, তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, তোমরা তোমাদের প্রপার্টি গুলো তো বিক্রি করো, বা আপনার যে বসুন্ধরা আছে, ঠিক আছে, শাগুফতা, ঠিক আছে, এদের সাথে কন্ট্যাক্ট করলেন যে তাদের প্রপার্টি গুলো আপনার ওয়েবসাইটে শো করবে।
শো করাবেন, দেন এখান থেকে সেল হলে আপনি তাদের কাছে একটা কমিশন নেবেন, বা যে কোনো একটা আপনার ডিল আপনার মতো করে হবে। তখন তারা কি হবে, তারা আপনার পার্টনার, সেই পার্টনারের লোগো গুলোকে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে শো করাবেন একটা পার্টনার সেকশনে। এটা হচ্ছে এটা, অ্যাড নিউ অপশনে যাবেন, জাস্ট এখানে পার্টনারের নাম দিবেন আর ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে শুধুমাত্র। ঠিক আছে, যে আপনার সেটা বসুন্ধরা কিনা, সেটা কনকর্ড কিনা। ওকে, আর নিচে গেলে একটা জাস্ট ইমেজ বসাই দিবেন। এছাড়া আমাদের আর কিছু নাই। রিভিউ গুলো হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে যে রিভিউ গুলো আছে, সব রিভিউ গুলো আপনার এখানে আসবে, চাইলে আপনি সেই রিভিউ এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। অনেক সময় অনেক কাছে ফেক রিভিউ দেয়, সেটাকে ডিলিট করে দিলেন। প্যাকেজেস, আপনি চাইলে এখানে হচ্ছে কিছু প্যাকেজেস তৈরি করতে পারবেন, যে হচ্ছে ধরেন হচ্ছে কেউ রেগুলার বেসিস তার হাউস ভাড়া দেয়, তাদের জন্য প্যাকেজ তৈরি করতে পারবেন, যে হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্যাকেজ নিতে পারে আপনার কাছ থেকে। ইনভয়েসেস গুলো আপনার এখান থেকে যদি কোনো প্রপার্টি বেচা কিনা হয় বা কোনো ধরনের ডিল হয়, সেটার ইনভয়েস গুলো সবগুলো এখানে চলে আসবে। এখন আমাদের যেটা মেইন কাজ, প্রপার্টি আপলোড করা। আমরা একটা প্রপার্টি আপলোড করার জন্য আমরা কি করব, এটা তো আমরা হাউজেস থিম নিছি, আমরা হচ্ছে রিয়েল হোম থিম থেকে, ধরেন রিয়েল হোমে যাবেন, রিয়েল হোম থিমের হচ্ছে আপনি একটা ডেমোতে যাবেন, ডেমো থেকে চাইলে করতে পারেন লাইভ প্রিভিউ, যে কোনো ওপেন করে ওইখান থেকে আপনি ডাটা নিতে পারেন। আচ্ছা, আপাতত দিলাম ধরেন সিএমডিটি ভিলা, একটা ভিলা ভাড়া দিব অথবা সেল দিব, তার সম্পর্কে ছোট ডাটা দিলাম। আচ্ছা, ভাড়া দিবেন না বিক্রি করবেন, কোনটা বলেন? বিক্রি তো হবে ভাই। বিক্রি করবেন, আপনার যেটা বলবেন সেইভাবে করবো। ঠিক আছে, ভাড়া দিবেন না বিক্রি করবেন? দুইটার কাজ একই রকম হবে না নি এখানে ভাই? একই তো, ভাড়া দিলে ভাড়ার অ্যামাউন্ট দিবেন, বিক্রি করলে বিক্রির অ্যামাউন্ট দিবেন। যে তাহলে যেটা ভালো হয় একটা দেখান। বলেন একটা, বলেন আপনারা বলেন, করেন ভাই, বিক্রি করেন। বিক্রি করবেন। আচ্ছা, হ্যাঁ তাহলে সেলই দিন। ওকে, প্রাইস দিয়ে দিলেন, ধরেন ভাড়া এটা বিক্রি করবেন, ধরেন হচ্ছে ধরেন 1 কোটি। 11,000 টাকা বিক্রি করবেন। ঠিক আছে, তাহলে আমরা 1 কোটি হলে আমরা হচ্ছে ধরেন 1 কোটি। 90,000 ডলার। ঠিক আছে, জি আচ্ছা ভাইয়া। ডলারে দিবেন না টাকাতে দিবেন, সেটাও আমরা এখানে পরবর্তী সেটিং থেকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা 90,000 ডলার, এটা আপনার কোনো অপশনাল সেকেন্ড প্রাইস থাকবে কিনা, সাধারণত এটা কেউ রাখে না। প্রিফিক্স সাফিক্সে কি হবে, যদি এটা আপনার ভাড়া হইতো, তখন আপনার কি হবে, আফটার প্রাইসে আপনি মান্থলি ভাড়া না ইয়ারলি ভাড়া, এইসব অ্যাপার্টমেন্ট, কিছু অ্যাপার্টমেন্ট থাকে আপনাকে ইয়ারলি ভাড়া দিতে হবে, আপনি থাকেন না থাকেন বছর টু বছর ভাড়া হয়, সেটাকে কি মান্থলি ভাড়া হয়, মানে ডিল গুলো হয়। যেরকম আমরা সাধারণত যে বাসাগুলো থাকি সেগুলো মান্থলি বেসিসে আমরা ভাড়া দিই, সর্বোচ্চ এগুলো 1 মাসের অ্যাডভান্স দিই। আর আপনার যেগুলো ওয়েল ফার্নিশ ফ্ল্যাট থাকে, এগুলো আপনার 6 মান্থ, 1 ইয়ার এরকম আপনার কন্ট্যাক্ট হয়। কারণ কি, ওগুলো একটু হেভি জিনিস, অনেক টাকা পয়সার ব্যাপার। তো আপনি যখন আমাদের আমরা যে বাসায় থাকি, আমি যদি এই মানে কালকে বা পরশু গিয়ে যদি বলি আমি সামনের মাস থেকে চলে যাব, পরের মাসে মানে আমি জুলাই থেকে আগস্টে, জুলাই থাকবো আগস্টে চলে যাব, তারা আমাকে কোনো মানে হচ্ছে ঝামেলা করবে না, কারণ কি 1 মাসের মধ্যে তবে বাসাটা ভাড়া হয়ে যাবে। বাট যেগুলো আপনার মান্থলি 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ভাড়া আসে, ঠিক আছে, সেগুলো তো আপনার এরকম রাতারাতি তো আপনার কাস্টমার পাবেন না। তো ওদের কি থাকে, এরকম জন্য 6 মাস, 1 বছর এগ্রিমেন্ট থাকে, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও বাইরের কান্ট্রির ক্ষেত্রেও। সো আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, প্রতিটা প্রপার্টি ডিটেলস দিয়ে দিবে, সেটা যদি ইয়ারলি ভাড়া হয় তাহলে আপনি এখানে আফটার দ্য প্রাইস ইয়ারলি দিবেন, যদি মান্থলি হয় মান্থলি দিবেন। ঠিক আছে, যদি আপনার কোনো রেঞ্জ থাকে, লাইক আপনার যেরকম আমাদের ঢাকা সিটিতে এই যে ফ্ল্যাট বাসাগুলোতে, যেগুলো আপনার যে 15-16 হাজার টাকা ভাড়া পাওয়া যায়, সব ফ্ল্যাট বাসাতে 3 রুমের ফ্ল্যাট হলে 1 রুম সাবলেট দেওয়া যায়, মানে আরেকজনকে আপনি ভাড়া দিতে পারবেন। এখন কিছু কিছু বাড়িওয়ালা কি করে, ধরেন আপনার 2 রুম প্রয়োজন, আপনি 2 রুমের ভাড়া তাকে দিবেন, সে তার হয়ে মানে সে তার মানে বাকি আপনার যে বাকি একটা রুম থাকবে, সে সেটা আলাদা করে ভাড়া দেয়। তো এখানে আপনি চাইলে এরকম যদি কিছু রাখতে চান, যে হচ্ছে স্টার্ট ফ্রম, আপনি ধরেন এখানে 2টা অপশন রাখলেন, যে ভাড়া নিতে আসবে, চাইলে আপনি 3 রুমের পুরো ফুল ফ্ল্যাট নিতে পারেন, চাইলে আপনি কি করতে পারেন 2 রুম নিতে পারেন, সেটা তখন আপনি স্টার্ট ফ্রম দিয়ে দিবেন। আহ ভাড়া ধরেন যদি বাসা ভাড়া হয় তাহলে হচ্ছে ধরেন দিয়ে দিলেন
15,000 টু 18,000 বা 15,000 থেকে 20,000, ফুল ফ্ল্যাট নিলে 20,000, দুইটা রুম নিলে 15,000, এরকম আপনি আলাদা করতে পারবেন। এরিয়া সাইজ বলে দিলেন 4,000 স্কোয়ার ফিট। সবসময় হচ্ছে ল্যান্ড টাইপের কিছু, ল্যান্ড টাইপের যে কোনো কিছু স্কোয়ার ফিটে হয়। আপনারা আপনাদের যে গ্রামের বাড়িটারি বা হচ্ছে আপনারা যেখানে থাকেন বা আপনাদের যে সম্পত্তি আছে, এগুলা কি কি হিসাবে আপনাদের মাপা হয় সেটা জানেন? ভাই গ্রামে মূলত শতাংশ বা বিঘা বা ইয়ে হিসেবে মাপে। আচ্ছা, দলিল দেখছেন কখনো? হ্যাঁ ভাইয়া। দলিলে কি কি যে একটা চৌহতি বলে ওটাকে, একটা না, যে আমাদের আমাদের জমির দলিলে দেখলাম শতক দেওয়া, যে 43 শতক বা 40 40 শতক শতক ঠিক আছে, এরকম। শতকই বিক্রি করে, বাট ওই শতকটার মাপে কি দিয়ে জানেন? স্কোয়ার ফিট দিয়ে। এখানে যে 1 শতক জায়গা, 1 শতক জায়গা বুঝলেন কেমনে, মানে ক্যালকুলেশনটা কি? এখানে যে 1 কাঠা জায়গা, 1 বিঘা জায়গা, ক্যালকুলেশনটা কি? স্কোয়ার ফিটের ক্যালকুলেশন। এবং আপনার যখন দলিলে দেখবেন, বাসা যেয়ে দেখবেন, আহ দলিলটার ভিতরে একটা পৃষ্ঠা থাকে, যে পৃষ্ঠার মধ্যে একটা চৌহতি বলে ওটাকে। বা যখন আপনি নতুন একটা ইয়া কিনবেন, কি বলে, জায়গা কিনবেন, ওই যে আমিনানা নাম, আমিনানা যে মাপে না, আমিন একটা হুম কাগজের হুম। মধ্যে যে ড্রয়িং করে দেয়া যায়, যে হচ্ছে এইখান থেকে আপনার হচ্ছে এতটুকু এতটুকু এতটুকু, এই টোটাল জায়গাটা আপনার হচ্ছে 4 শতক। ওইখানে দেখবেন ড্রয়িং এর মধ্যে আপনার ধরেন উত্তর সাইডে লেখা থাকবে ধরেন হচ্ছে 300 স্কোয়ার ফিট, দক্ষিণ সাইডে ধরেন 350, এদিকে 500, এরকম করে হচ্ছে স্কোয়ার ফিটে লেখা থাকে। বুঝতে পারছেন? ল্যান্ড টাইপের যে কোনো কিছু স্কোয়ার ফিট ছাড়া অন্য কোনো ওয়েতে মাপজোক হয় না। হ্যাঁ, জায়গা ভেদে সেটা শতাংশতে চলে যায়, কাঠাতে চলে যায়, গন্ডাতে চলে যায়, বিঘাতে চলে যায় বাংলাদেশের ক্ষেত্রে। ঠিক আছে, বাট মাপজোক সেটা স্কোয়ার ফিটই করে। যখন আপনারা যে আমিন বা যারা মাপে, যাদেরকে আনবেন দেখবে তারা স্কোয়ার ফিটে মাপবে। আচ্ছা, মাপে কি দিয়ে? ফিতা দিয়ে মাপে না? জি ভাই। শতক মাপার, কাঠা মাপার কোনো ফিতা দেখছেন কখনো? না, সব ফিট বাও। ইঞ্চি, ইঞ্চের পর কি ফিট, ঠিক ফিট। না? হ্যাঁ, জি ভাই। ওইটাই আপনার হচ্ছে ওই ফিট রে আপনার হচ্ছে ধরেন এক সাইডে 300 ফিট, এক সাইডে 250 ফিট, এগুলোর ওরা ক্যালকুলেশন করে, ওদের সিস্টেম আছে যেগুলো আমরা এতটা বুঝি না। তো ওরা ভাইপা স্কোয়ার ফিট হিসাব করে আপনাকে বলে দিল এখানে 250 শতক আছে বা এখানে 3 শতক আছে। বুঝতে পারছেন? সো সব জায়গায় স্কোয়ার ফিট হবে। বাইরের কান্ট্রি গুলো তো স্কোয়ার ফিট। ঢাকাতে ফ্ল্যাট কিনবেন, পার স্কোয়ার ফিটে আপনার ফ্ল্যাট কিনতে হয়, যে প্রতি স্কোয়ার ফিট 600 টাকা বা প্রতি স্কোয়ার ফিট 1,000 টাকা। এখন আপনারটা 600 স্কোয়ার ফিট আছে, আপনারটা এত টাকা হবে, ঠিক আছে, এরকম করে হয়। সো আপনারা সবসময় এই যে এরিয়া সাইজ বা ল্যান্ড এরিয়া, এটার পোস্ট ফিক্সে আপনার স্কোয়ার ফিটে দিয়ে দিতে হবে, SQFT। আর আমাকে একটা এক্সাম্পল অলরেডি দিয়ে দিচ্ছে, এরিয়া সাইজ আর ল্যান্ড এরিয়া, দুটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আপনাদের যে আহ, জায়গাটার উপরে যে বাড়ি করেন, জায়গাটা যদি 4 শতক হয়, পুরো 4 শতকের মধ্যে কি আপনারা একবারে ওয়াল করে বাড়ি করে ফেলেন? না ভাইয়া। না না না, চারোদিক দিয়ে জায়গা একটু থাকে গ্যাপ না? তো থাকে ভাই। চারোদিক দিয়ে গ্যাপ রাখেন না? প্রয়োজন জি। একটা ওয়াল হুম। করে, আর একটা মেইন জায়গাটার মধ্যে একটা ওয়াল করে, তারপর ওয়ালের থেকে 2 হাত 2 হাত গ্যাপ দেওয়ার পর মানুষ বাড়ি করে, ঠিক না? হুম। জি ভাই। তার মানে কি, আপনার এরিয়া সাইজ 4,000 স্কোয়ার ফিট, বাট আপনার যেটা বাড়িটা যে করলেন, সেটার যে ল্যান্ড এরিয়াটা, এইটা কিন্তু কমে গেছে। ধরেন এইটা অবশ্যই। এখন ধরেন 3,800 স্কোয়ার ফিট, ধরেন আমি চারদিক থেকে 200 স্কোয়ার ফিট ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। আর না বুঝলেও সমস্যা নাই, ক্লায়েন্ট আপনাকে বলে দিব এরিয়া সাইজ এত, ল্যান্ড এরিয়া এত, আপনি এটা না, বুঝতে পারছি ভাই। ল্যান্ড এরিয়াটা ওইখানে খালি বসাইবেন, ঠিক আছে? আচ্ছা, টোটাল বেডরুম আছে ধরেন 3টা, এমনি জেনারেল রুম থাকতে পারে ধরেন একটা, টোটাল ওয়াশরুম আছে ধরেন 3টা, তারপরে গ্যারেজ আছে ধরেন একটা। আপনি যদি ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের আন্ডারে কিন্তু গ্যারেজ নাও থাকতে পারে, ঠিক আছে? জি ভাইয়া। আপনি জি যখন জি। ঢাকাতে একটা কোনো ফ্ল্যাট কিনতে যাবেন, সেই ফ্ল্যাটের সাথে গ্যারেজ যে থাকবে এরকম না, গ্যারেজ আলাদা কিনতে হয়। গ্যারেজের জায়গা আপনার একটা গাড়ি পার্কিং এর জায়গা আলাদা কিনতে হবে, এটা আপনার ওটার সাথে থাকে না, ইনক্লুডে থাকে না। সো আপনার সাথে থাকলে আপনি দিবেন, না থাকলে নাই। এবার গ্যারেজের সাইজটা কতটুকু? ধরেন 300 স্কোয়ার ফিট আপনার গ্যারেজের সাইজ। কত সালে বিল্ড হয়েছে? ধরেন এটা 2020 সালে বিল্ড হয়েছে। প্রপার্টির একটা আইডি দিয়ে দিবেন, এটা আপনার ওয়েবসাইটের সাথে ডিপেন্ড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এডিশনাল ফিচার। এডিশনাল ফিচার কি থাকতে পারে? আপনার যে যে প্রপার্টিটা যে আপনি বিক্রি করতেছেন, আমি যে প্রপার্টিটা কিনবো,
আমার প্রপার্টিটা কেনার ক্ষেত্রে আমার কি কি জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত? আশেপাশে আপনার হচ্ছে মানে মেইন যে বাস স্টেশন সেখান থেকে কত দূর, আশেপাশে প্লেগ্রাউন্ড আছে কিনা, মসজিদ আছে কিনা, স্কুল কলেজ কত দূর, বাজার ঘাট কত দূর, এগুলো ব্যাপার আছে না? আমরা এগুলো এগুলো দেখি তো আপনার জায়গা জমি বা এইসব কিনি, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এবার so এটা হচ্ছে ঠিক সেম জিনিসটাই এডিশনাল ফিচার। ধরেন আপনি যে এরিয়াতে আপনার এই ভিলাটা আছে, ধরেন তার পাশে ধরেন দুইটা আপনার হচ্ছে কনভেনশন হল আছে। ঢাকা সিটিতে কিন্তু কনভেনশন হলটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। না হলে আপনি বিয়ে শাদী অনুষ্ঠান এগুলা করতে পারবেন না, কারণ আপনার যে এরিয়াতে আপনি একটা ফ্ল্যাট কিনলেন, এর ধরেন দূর দূরান্ত মধ্যে কোনো কনভেনশন হল নাই, কোন একটা অনুষ্ঠান করবেন বহুত দূরে যেতে হয়, এটা একটা প্যারা। তো এগুলা দেখে মানুষ সাধারণত ফ্ল্যাটের মানে দাম ভাড়ে কমে বা অ্যাপার্টমেন্টের দাম বাড়ে কমে। ঠিক আছে, এইসব এক্সট্রা সুযোগ সুবিধাগুলো ধরুন আপনি দিয়ে দিলেন যে হচ্ছে কনভেনশন হল আছে কয়টা, দুইটা। ধরেন প্লেগ্রাউন্ড আছে একটা। আপনি চিন্তা করবেন আশেপাশে কোনো প্লেগ্রাউন্ড নাই, আমার বাচ্চা কাচ্চা খেলবো কই না, আমি এই জায়গায় এই অ্যাপার্টমেন্ট কিনবো না বা এই ফ্ল্যাট কিনবো না, এই প্রপার্টিটাকে আমি কিনবো না বা এখানে আমি ভাড়া নিবো না, ঠিক না? এরকম তো অনেকেই চিন্তা করে। তো এগুলো এডিশনাল জি করে এখানে অ্যাড হয়। ম্যাপ, এইখানে দেখেন কি বলতেছে, দিস পেজ ক্যান নট লোড গুগল ম্যাপ কারেক্ট। কেন কারেক্টলি এটা কাজ করে না? কারণটা হচ্ছে এই থিমের সাথে আপনার মানে রিয়েল এস্টেট লিস্টিং ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে হয় পারফেক্ট, এবারে এক্সাক্ট আপনার ম্যাপ লোকেশন দিতে হবে, যেন আপনার কেউ প্রপার্টিটা ভিজিটে আসলে তার এদিক সেদিক ঘুরতে না হয়। আর এইটা একবার পয়েন্ট টু পয়েন্ট করার জন্য আপনার গুগল ম্যাপের এপিআই কি কিনতে হয়। এই যে গুগল ম্যাপ এপিআই কি, ঠিক আছে, এটা গুগল ডেভেলপার্স অপশন থেকে যে আপনাকে পেমেন্ট করে এপিআই কে কিনতে হবে। এপিআই কে কোথায় বসাতে হবে সেটা দেখাই দিই। এপিআই কে বসাইলে আপনার এই ম্যাপটা প্রপারলি কাজ করবে, তা না হলে কাজ করবে না। এখন দেখেন প্রবলেম লিখতেছি, কোনো রেজাল্ট আসতেছে না, বাট আপনি অন্য কোনো ম্যাপ নেবেন, প্রবলেম লিখবেন, দেখবেন রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, ওই যে আমাদের পোর্টফোলিও ক্লাসে মনে আছে নিছিলাম ম্যাপ, রেজাল্ট চলে জি আসছে জি না? ভাই। বাট জি এখানে আসতেছে না। কারণটাই হচ্ছে ওরা কি করতেছে, এটা আমাকে এপিআই কি ছাড়া ইউজ করতে দিতেছে না। তো এটা আপনি ক্লায়েন্টকে বলে কিনে নেবেন। প্রপার্টি সেটিং এর ক্ষেত্রে আপনার প্রপার্টির অ্যাড্রেসটা দিয়ে দেন, প্রপার অ্যাড্রেস দিবেন। প্রপার্টি কি ফিচার করতে চান কিনা, আপনার ওয়েবসাইটের একটা সেকশন আছে গত ক্লাসে ফিচার সেকশন মনে আছে, ঠিক সেম ভাবে এখানে যদি কোনো একটা ফিচার করতে চান আপনি সেটাকে ইয়েস দিয়ে দিবেন। আচ্ছা, এই প্রপার্টি দেখার জন্য কি মাস্ট বি আপনার এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে কিনা? সাধারণত এই টাইপের ওয়েবসাইট গুলোতে লগ ইন অপশন রাখে না, কারণ কি আপনার প্রপার্টি যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে তো আপনি কিনবেনই। আর যদি আপনার এখানে লগ ইন লগ আউট অ্যাকাউন্ট করে এসব জায়গা থাকে, অনেকে এরা মানে ঢুকতে চায় না। ঠিক আছে, এই জন্য রাখবো না। চাইলে কোনো ডিসক্লেমার চাইলে দিতে পারেন। মিডিয়া ফাইল, এই প্রপার্টির বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি লাগবে এখানে। সর্বোচ্চ 50টা দিতে পারবেন, একটা ভিডিও দিতে পারবেন। আমি এখান থেকে কিছু র্যান্ডম ইমেজ চুজ করে দিয়ে দিলাম। 360 ভার্চুয়াল ট্যুর, যে 360 বিভিন্ন ক্যামেরা দেওয়া যে ভিডিও করে না, ঠিক ওগুলো। এটা কন্টাক্ট ইনফরমেশন, কার সাথে কন্টাক্ট করবে, এই প্রপার্টি যে কিনবে কার সাথে কন্টাক্ট করবে, এটাকে আমরা চাইলে যে কোনো একটা এজেন্টের আন্ডারে দিতে পারি, যে কোনো একটা এজেন্সির আন্ডারে দিতে পারি। এজেন্টের আন্ডারে দিলে আমাদের এখানে যতগুলো এজেন্ট আছে সেটার মধ্যে থেকে যে কোনো একজন দিতে পারি, তখন আমরা সরাসরি বাজার থেকে দিলাম। স্লাইডার, আমরা এখানে কোনো স্লাইডার রাখবো না। সাব লিস্টিং মানে সিমিলার এটার মধ্যে যদি আপনার কোনো আদার্স কোনো প্রপার্টি থাকে সেটা আপনার সাথে লিস্টিং করতে পারবো। ফ্লোর প্ল্যান, কোনো প্রপার্টি ফ্লোর প্ল্যান ছাড়া আপনি তৈরি করতে পারবেন না। এটা মানে রুলস, বাট বাংলাদেশে এই রুলসটা খুব কমই মানে। নিজে মানে হচ্ছে বাড়ির মালিকই ইঞ্জিনিয়ার, বাড়ির মালিকই আর্কিটেকচার, এই ফ্লোর প্ল্যান করে, সেই মিস্ত্রিকে কইতাছে এই জায়গা আমার 2 রুম হইবো, এই জায়গা আমার 3, মানে ওই সবকিছু কিছু কিছু বাড়িতে গেলে দেখা যায়। আমাদের এলাকাতে একটা বাসা আছে, আপনার মানে হচ্ছে মালিকই সবকিছু করছে। আপনি যদি গ্যারেজে দাঁড়ান, কোনো ওয়াশরুমে যদি কেউ যায়, আপনার গ্যারেজে থাকা অবস্থা আপনি বুঝতে পারবেন যে যে ওয়াশরুমের যে পাইপ গুলো সেগুলো দিয়ে মানে কি পরিমাণ মানে ঝড়ঝাপটা যাইতেছে। ঠিক আছে,
আর আওয়াজগুলো এরকম বিকট, মানে ওর যে প্লাম্বিং, মানে হচ্ছে বিল্ডিং এর যে হচ্ছে প্লাম্বিং এর যে পাইপ গুলো, সেগুলো আপনার খুব প্রপার ওয়েতে হচ্ছে সিস্টেমেটিক ভাবে করা হয় নাই। যে এই দিকে একটা ওয়াশরুম আছে, এখান থেকে একটা পাইপ ঢুকে আরেক দিকটা বের করে দিলাম, হয়ে গেল। এখানে যে কিছু রুলস আছে, কিছু এল ইউজ করতে হয়, ঠিক আছে, এই সিস্টেম গুলো তারা করায় নাই। সো এগুলা জাস্ট ইগনোর। আমরা এখন এটাতে চলে আসি। অবশ্যই বাইরের কান্ট্রি গুলোতে ফ্লোর প্ল্যান অবশ্যই লাগবেই লাগবে। এবং এই যে প্ল্যানের একটা ইমেজও থাকে, ওই যে আর্কিটেকচারাল ড্রয়িং থাকে একটা, সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। প্ল্যান টাইটেল দিবেন, মানে ধরেন আপনার একটা এই যে ভিলাটা দুইটা ফ্লোরের, তো সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট ফ্লোরে কয়টা বেডরুম, কয়টা বাথরুম, যদি আপনি ইন্ডিভিজুয়াল প্রাইস যদি চিন্তা করেন যে ফার্স্ট ফ্লোরের প্রাইস কত হবে, তাহলে সেটাও দিতে পারেন। ঠিক আছে, প্ল্যান সাইজ, এটা কি বলে, ইমেজটা দিবেন। দেন অ্যাড মোডে যে আপনি আরেকটা দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার প্রপার্টি ডকুমেন্টস, প্রপার্টি দলিল দিই। প্রপার্টি দলিল দিয়ে আমি প্রপার্টি কিনবো, আমি দলিল চেক করবো না? সো একটা যে ফটোকপি ডকুমেন্ট, আপনি যে কোনো প্রপার্টি কিনলে কি করেন ভাই, দলিল দেন। আপনার একটা ফটোকপি দলিল দেয়, সেটা আপনি একটু যাচাই বাছাই করেন, তারপরে কি প্রপার্টি কেনেন। ঠিক, এটাও ঠিক সেম। এটা অনলাইন থেকেই দেখবে, আপনার যেখানে একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে। কোনো প্রাইভেট নোট থাকলে এখানে দিতে পারেন। এনার্জি ক্লাস, বাংলাদেশে এটা প্রয়োজন পড়ে না। বাংলাদেশে দুইটা এনার্জি ক্লাস, একটা 440, একটা কি 220। বাসা বাড়িতে 220, আর কমার্শিয়াল মানে শিল্প কারখানা 440 ইউজ করে। বাট এইখানে এটা ভিন্ন, এখানে বিভিন্ন এনার্জি ক্লাস আছে। এনার্জি ক্লাস, তারপর হচ্ছে এনার্জি পারফরমেন্স ইন্ডেক্স, এগুলো আপনার হচ্ছে লাইন দিয়ে দিবে, আমরা জাস্ট এখানে বসাই দেবো। এপিসি রেটিং, টাইম রেটিং, পটেনশিয়াল রেটিং। ঠিক আছে, প্রপার্টি টপ টাইপটা আমরা এখানে গ্লোবাল দেওয়া আছে, এখানে যেটা আছে থাকুক, চেঞ্জ করবো না। কোনো রেন্টাল ডিটেলস আপনি আলাদা কোনো একটা সাইটের মানে বুকিং সাইটের সাথে এটা কানেক্ট করতে চাইলে, লাইক ক্লেন্ডলি শর্ট করে এনে এখানে বসাই দিবেন। বা অন্য কোনো বুকিং সিস্টেমের সাথে কানেক্ট করতে চান, সেটা শর্ট কোড এনে এখানে বসাই দিবেন। তাহলে কেউ এখানে বুকিং করলে আপনি ওইটার ডাটাগুলো পাবেন। এই ছিল মোটামুটি আমাদের একটা প্রপার্টি আপলোডের ডিটেলস। এরপর আমরা প্রপার্টির অপশনে আসবো। এটা কি একটা রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়ালের মধ্যে এটা কি আছে, এটা একটা ভিলা। এটা কি করতেছে আমরা, বিক্রি করে দিতেছি ফর সেল। হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এখানে আমার কি কি আছে, এয়ার কন্ডিশনিং আছে, বারবিকিউ আছে, আমার এই অ্যাপার্টমেন্টে জিম আছে। তারপরে হচ্ছে ধরেন ওয়েল ফার্নিশ রেফ্রিজারেটর আছে, না সুইমিং পুল নাই, ওয়াইফাই আছে, ওডেন ফ্লোর আছে, আরো যা যা আছে ধরেন দিলাম। চাইলে নিউ ফিচার আপনি এখানে সাথে সাথে অ্যাড করতে পারবেন। ধরুন ওইখানে আপনার আগের থেকে তো কিছু কমন দিয়ে রাখলেন, তারপরে দেখলেন একটা প্রপার্টি আপলোড করার সময় জিনিসটা নাই, এটা এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপর এটা ধরেন একটা লেবেল লাগাই দিলাম, বেস্ট ডিল কোথায়, এটা বাংলাদেশ। বাংলাদেশে কোথায়, ঢাকায়। ঢাকার কোথায়, ঢাকার নর্থে। এটা এরপরে কোথায় আছে, এই যে মিরপুর 1। একটা পিকচার ইমেজ দিয়ে দিলাম আমরা। আচ্ছা, দিলাম পাবলিশ। ভিউ প্রপার্টি, এই দেখেন। কন্ট্যাক্ট করবে কার সাথে, এই যে শফিউল হাসানের সাথে, নাম, ফোন নাম্বার, ইমেল, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। $90,000 বিক্রি করবো এটা। লোকেশনটা হচ্ছে কোটবিন বিডি। এটা একটা ফিচার প্রোডাক্ট সেল করবো, এটা একটা বেস্ট ডিল। তারপরে এখানে আর অপশন দিছি, 3টা বেডরুম, 3টা বাথরুম, একটা গ্যারেজ, এত স্কোয়ার ফিট, ইয়ার বিল্ড হচ্ছে আপনার 2020। এই হচ্ছে ডেসক্রিপশন, এই হচ্ছে আমার প্রপার্টি ডকুমেন্টস, ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে প্রপার্টির লোকেশন, ডিটেলসটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, এডিশনাল ডিটেলসে হচ্ছে এটা দেওয়া আছে, ফিচারে এগুলো এগুলো দেওয়া আছে। এখানে একটা মর্টগেজ ক্যালকুলেটর রাখছে, এটা অনেকটা ইএমআই ক্যালকুলেটর হিসেবে কাজ করে, তো তাও দিয়ে রাখছে এখানে। একটা চাইলে এই প্রপার্টি আপনার ধরেন ভিজিট করবে, সেটার জন্য একটা আপনার শিডিউল ট্যুরের জন্য একটা রিকোয়েস্ট করে রাখতে পারেন। সফিউলকে সরাসরি এখানে কল মেসেজ করতে পারবেন। ঠিক আছে, এনার্জি ক্লাস দেওয়া আছে কন্ট্যাক্ট ইনফরমেশনে। দেখেন আপনার প্রপার্টি সব এ হ্যান্ডেল করবে, এর ইনফরমেশন দেওয়া আছে, আপনার কিছুই করা লাগবে। জাস্ট প্রপার্টি যখন আপনি হস্তান্তর করবেন, টাকা পয়সা নিবেন, তখন আপনি যাবেন শুধুমাত্র। ঠিক আছে, এবং সিমিলার কিছু প্রপার্টি এখানে শো করতেছে। মেইন কাজটাই হচ্ছে প্রপার্টি লিস্টিং করা।
সাইট তো আপনি একবার বানায় ফিচার ফুচার কানেক্ট করে দিয়ে দিবেন, বাট প্রতিনিয়ত প্রপার্টি গুলোকে ওয়েবসাইটে আপলোড করাটাই মেইন কাজ। এবং এটার জন্য আপনি যখন সার্ভিস দিবেন, কেউ আপনার কাছে সার্ভিস নেবে, আপনি রেগুলার বেসিস আপনি প্রপার্টি গুলোকে আপলোড করবেন, প্রপার্টি গুলোকে আপনার মেইনটেনেন্স করবেন, মানে সাইটটা মেইনটেনেন্স করবেন। এটা হিসাবে আপনি চাইলে একটা অফার দিয়ে রাখতে পারেন, যদিও আপনাকে যদি কাজের অফার দেয় নিয়ে নেবেন। ধরেন অনেক সময় থাকে যে হচ্ছে আপনাকে কম রেটে কাজ করবে, ধরেন আপনাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি আমার সাইট মেইনটেনেন্স করবো, উইকলি $100 দিব, মাসে $400, মানে বাংলা টাকায় প্রায় 50,000 টাকার কাছাকাছি, 45,000 টাকার মতন পড়ে যায় এখন ডলারের রেট হিসাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কোনো প্যারা ছাড়া ক্লায়েন্টের আশে বসে থাকতে দিচ্ছে না, ফিক্স 40-45 হাজার টাকা পাইতেছেন, এরপরে ক্লায়েন্ট আরো ক্লায়েন্ট টুকটাক কাজ করে আপনার ভালো একটা অ্যান্সার এমন চলে আসে। এই জায়গাটাতে একটা ভুল করে আমাদের স্টুডেন্টরা, মাত্র $100 সপ্তাহে, এটা হিসাব করে না। আমার তো এই $100 ধরতে গেলে ওয়ান কাইন্ড অফ মানে ফাউ। হ্যাঁ, পরিশ্রম করা লাগতেছে, বাট আমার এটা কাজের জন্য, মানে কাজটা পাওয়ার জন্য আমাকে টেনশন করা লাগতেছে না, আমাকে সময় ব্যয় করা লাগতেছে না, আমার একটা সাইড ইনকামের মতন হয়ে গেছে। এরকম আছে, আপনাকে যদি বলে যে উইকলি $50 দিব, মাসে কিন্তু $200, প্রায় 22-23 হাজার টাকা। এটা কিন্তু আপনার একবার ফিক্সড, আপনি পাবেনই পাবেন, এটা এখানে কোনো মিস নাই। বাট আপনি মাসে একটা $200 প্রজেক্ট পাবেন কিনা সেটা আপনার কোনো গ্যারান্টি নেই। তাই এই টাইপের কোনো কাজ, কোনো একটা ফিক্সড কাজের জন্য যদি কেউ আপনাকে হায়ার করে, মানে যে কোনো কাজের জন্য যদি একটা ফিক্সড অ্যামাউন্ট দেয়, সেটা রাজি হয়ে যাবে, অল্প হোক বেশি হোক। এখন এগুলো কি হয়, যদি ভালো এজেন্সির আন্ডারে পড়ে যান, আপনি 50 দিয়ে শুরু করে উইকলি 500 পর্যন্ত দিয়ে দিবে, সময়ের ব্যাপার। ঠিক আছে, এগুলো স্টুডেন্টরা ভুল করে। আওয়ারলি রেট $10 $12 চিন্তা করে, আওয়ারলি $2 কাজ করলেও অনেক কাজ। ঠিক আছে, অনেক টাকা মাস শেষে হিসাব করলে। ঠিক আছে, এগুলো আপনারা মিস করবেন না স্টার্টিং, মানে একেবারে ইনিশিয়াল পয়েন্টে এগুলো আপনাদের মানে এক্সপিরিয়েন্স নেওয়ার ক্ষেত্রে বা এক্সপিরিয়েন্স অর্জন করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে এটা হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মেইন সাইটে চলে যাই। প্রপার্টি আপলোড করলাম, মেইন সাইটে কিছু কাজ করবো। এইরকম আমার সাথে হয়েছিল কয়েকদিন আগে। অল্প পেমেন্টে কাজ দিছে এরকম? না না না, আমি হচ্ছে উইক্স এর ক্লাস চলা অবস্থায় তো একটা ভাই আর কি কোডম্যান বিডিতে পোস্ট করছিল। হুম, আপনি মানে হচ্ছে তো তার কমেন্ট করে তার কাছ থেকে কাজ নিছেন এরকম? হ্যাঁ, আমি হচ্ছে ইনবক্সে গেছিলাম যে ভাই এটা আমি করে দিতে পারবো, তো আমি প্র্যাকটিস পারপাস করছিলাম। উনি বললো আগে বলো যে কত টাকা নিবা। আমি বললাম ভাই আপনার যেটা ইচ্ছা ওইটা দিয়েন।" পরে আমাকে আর কি $60 দিছিল। $60? মানে ভালোই তো, ভালো অ্যামাউন্টে দিছে, প্রায় আপনার 600-700। হ্যাঁ, আমি প্র্যাকটিস পারপাসে করছি। ওইটা প্রিমিয়াম থিমের উপর আমারও আইডিয়া হয়ে গেছে। উনি আমাকে জুম মিটিং এও নিয়ে গেছিল, জাস্ট নর্মালি জুমে ওনারা কি কথা বলে ওইটা দেখানোর জন্য। হুম, এখন দেখেন এই জিনিসগুলো হয় কি, আমি আমার প্রতিবেশী কম বেশি আমি সবাইকে বলি যে হচ্ছে এই সাকসেস স্টোরি, তারপর ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু গ্রুপ থাকে, এখানে সময় দিয়ে মানে টুকটাক জব পোস্ট করে কাজ নিলেন, করলেন, কম টাকা হইলো বেশি টাকা হইলো ব্যাপার না, কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা হয়ে যায়। আরেকটা আরেকটা ইয়ে রাইট। পাইছিলাম একটা ভাইয়ের, উনি হচ্ছে আপওয়ার্কেও টপ রেটেড, ফাইবারেও টপ রেটেড। তো উনি আর কি একটা টাস্ক দিছিল। তো উনি বলছিল যদি কেউ এটা করে দিতে পারে ডেলি $20 থেকে $30 দেবে আর কি। উনি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে। তো ওনার সাথেও কাজ করছি কয়েকদিন। কাজ করার পর উনি যত কাজ ছিল উইক্সের সব শেষ হয়ে গেছে। তো আচ্ছা, হচ্ছে আবার নতুন কাজ আসুক তাহলে তারপর থেকে আবার স্টুডেন্ট, শুরু করে। উনি কি আমাদের স্টুডেন্ট? আপনাদের স্টুডেন্ট, উনি মেবি 69 ব্যাচের স্টুডেন্ট। নইন নইন। সরি, 69। 69? 69 মেবি। হইতে পারে। হ্যাঁ, না এরকম হয় মানে কি, দেখেন আপনি কালকে আপনার যদি একটা ভালো পজিশনে যান, আপনার একটা মেম্বার লাগবে। এখন অবশ্যই। চাকরিতে লাখ লাখ পোলা পায়, আপনি এখানে একটা হুম। পোস্ট দিলে ভালো মন্দ একটা দুটা পাইয়ে পাইয়ে যাবেনি। ঠিক আছে, তো এই জন্য কি হয়, ওইখানে একটু ফলো রাখলে আমার মার্কেট প্লেসের আশায় বসে না থেকে এরকম টুকটাক যদি কাজ করি, অল্প কিছু অ্যামাউন্ট আসলে সেটা আমার পকেটের জন্য ভালো, আমার এক্সপিরিয়েন্সও হলো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এলিমেন্টরিতে কাজ পারলে এখানে আমার একেবারে ইজি ব্যাপার, সেকশন ধরে ধরে। আচ্ছা দেখেন তো, আমি এই সেকশনটা যখন ধরতে যাচ্ছি,
তখন আমার এইটার কারণে আমি সেশন ধরতে পারতেছি না। তাহলে এখন আমার কি করতে হবে? এটা তো আমার ধরা লাগবে না। হ্যাঁ, এখন আমরা কি করবো? এখানে নেভিগেটর অপশন, এই যে নেভিগেটর, এই যে মেইন সেকশনটা ধরলাম, এই যে স্টাইলে গেলাম, এখান থেকে আমি এখন ক্লায়েন্টের দেওয়া ইমেজ চেঞ্জ করে দিব, অথবা ক্লায়েন্ট ইমেজ না, ক্লায়েন্ট হচ্ছে কালার চাচ্ছে, কালার দিয়ে দিব, এটাকে ডিলিট করে দিব। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, জি এখানে ভাই। কালার দিলাম আমি একটা রেড কালারের মতো, কিন্তু আপনার হচ্ছে কালারটা এরকম, এটা কি বলে, খয়েরি কালার বা এরকম কিছু, এই কালার হয়ে যাচ্ছে কেন? এটা এই জন্য এই কালার হয়ে যাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডের ওভারলেতে একটা কালার দেওয়া আছে, দেখা দিয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন। কারণ কি, আপনি অনেকদিন ধরে কাজ করবেন, সামনে অনেক ভালো অবস্থানে যেতে পারেন, বাট এই ছোট একটা জিনিসের জন্য আপনার মাথার চুল আপনি নিজে টাইনা ছিঁড়ে ফেলবেন। যে আমি এখানে হয়। কালার কোড দিতেছি, ক্লায়েন্ট আপনার কালার কোড দিতেছে, আপনি ঠিকই কালার কোড দিতেছেন, বাট কালার এরকম উল্টা পাল্টা হইতেছে কেন? কালার উল্টা পাল্টা হয় ব্যাকগ্রাউন্ড ওভারলের কারণে। বুঝছেন? পুরো টকটকে লাল হয়ে গেছে, ঠিক আছে? জি ভাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে ইমেজ গুলোতে ওভারলে দেয়, কারণ ইমেজ গুলো অনেক লাইট থাকে অনেক সময়, তো লাইট ইমেজটা চোখে লাগে, দেখতে ভালো দেখা যাচ্ছে। এর উপর যদি ইমেজের উপরে কোনো টেক্সট থাকে, অবশ্যই ইমেজের উপর যদি কোনো টেক্সট দেন, কখনো ইমেজের ওভারলেতে একটা ব্ল্যাক কালার দিয়ে বা হালকা নেভি ব্লু কালার দিয়ে অপোসিটি কমাই দিবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার দেখতে ভালো না লাগে। ঠিক আছে? আর যদি কোনো ইয়া না ধরতে পারেন, সেকশন না ধরতে পারেন, তখন এরকম করে নেভিগেটর বার ইউজ করবেন। ঠিক আছে? দেখেন এই সেকশনের ভিতরে এইটা, এটার ভিতরে যে একটা কলাম আছে, এই যে কলাম, এই কলামের ভিতরে কিছু আছে কিনা, একটা ইনার সেকশন আছে, এই ইনার সেকশনের ভিতরে এই যে আবার একটা কলাম আছে, এই কলামের ভিতরে কিছু আছে কিনা, নাই। এই কলামের ভিতরে একটা সেকশন টাইটেল আছে, ঠিক আছে? এই কলামের ভিতরে কিছু আছে কিনা, নাই, এমটি। এখানে দেখেন তিনটা কলাম, দেখছেন? আমি প্রতিটা সেকশন, কলাম, প্রতিটা এলিমেন্টস আপনি এরকম নেভিগেট করতে ধরতে পারবেন। এরপর এটা আপনি তো করলেন, এইটা তো দেখেন, এই যে অ্যাডভান্স স্কেলটা মাইনাস দিয়ে মাইনাসের সাথে দিতে বা জেড ইন্ডেক্স দেওয়া লাগে না, যদি এটাকে করে দেখেন, এটা নিচে চলে আসছে। জি ভাই। যত আপনি মাইনাস করবেন, তত কি হবে? উপর দিকে যাবে, যত মাইনাস করবেন উপর দিকে যাবে। এটাকে বলা হয় অ্যাডভান্স সার্চ। এখানে যাবেন, এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। ঠিক আছে? সার্চ দিলে যাবেন লুকিং ফর কি টাইপ, ফিল্ড টাইপটা এখানে বলে দেবেন, মানে ফিল্ডটা কি টাইপের সেটা আপনার হচ্ছে মানে টাইপ করবে, স্ট্যাটাস হবে, হচ্ছে আপনার প্রপার্টি টাইপ, মানে ওই যে কি বলে এটাকে, রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল এরকম, ঠিক আছে? তো স্ট্যাটাস হবে না লেবেল হবে, এখানে আপনি এখন বলে দিতে পারবেন প্রতিটা। ঠিক আছে? লুকিং ফর লেখাটা সুন্দর আছে, লুকিং ফর প্লেস হোল্ডার দিলেন, প্রপার্টি টাইপ কি টাইপের প্রপার্টি, কলামের উইডথটা 20%, আপনি এখান থেকে বাড়াতে পারবেন, 25% করতে পারবেন, এটা একটু বড় হয়ে গেল। ঠিক আছে? বড় হয়ে কারণে কিন্তু চলে আসলো, সেটা 20% করে, ঠিক আছে? আর পাঁচটা নিচে 100% জায়গা আছে। সেম ভাবে লুকিং করার পরে এখানে লোকেশন দেওয়া আছে, ফিল্ডটা কি দেওয়া আছে, সিটি, এবং এখানে কি বলে দিচ্ছে, অল সিটিজ, যেন কেউ সিটি দিয়ে সার্চ করে। আপনি এখন একটা প্রপার্টি একটা ওয়েবসাইটে গেলেন, আপনি তো যে কোনো কিছু সার্চ করলে বিভিন্ন শহরে দেখাবে, বাট আপনি থাকেন ধরেন আহ চাচ্ছেন যে আপনি ধানমন্ডির এরিয়াতে আপনি কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, তো আপনাকে কিন্তু মিরপুরের অ্যাপার্টমেন্ট দেখাইলে হইব না, আপনাকে চট্টগ্রামের অ্যাপার্টমেন্ট দেখাইলে হইব না, আপনাকে স্পেসিফিক ভাবে ধানমন্ডির অ্যাপার্টমেন্টে দেখাতে হবে। তাই এই সার্চ ফিল্টারটা আপনার জন্য হেল্প করবে। তো এইখানটার মধ্যে আপনি এগুলো কি করতে হবে, মডিফাই করতে পারবেন। এরপরে এখানে একটা ফিচার সেকশন দিছে, এখানের মধ্যে হচ্ছে আমাদের এটা একটা প্রপার্টি কার্ড ক্যারোসেল দেওয়া আছে, এগুলো কাস্টমাইজ করে নিবেন। আমরা একটা সেকশন তৈরি করি আগে আপাতত, বস নিলাম, কমপ্লিট নিলাম, এইগুলোকে আমরা করলাম ও, আর এই যে হচ্ছে হাউজেস এর এলিমেন্ট গুলো। আচ্ছা, এই হচ্ছে যে অ্যাডভান্স সার্চ, এই যে এটা কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, এটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, এটা দিয়ে সেটা আমি আনতে পারবো। ঠিক আছে?
এরপর এখানে আমাদের এই যে প্রপার্টি কার্ড আছে, ঠিক আছে, অনেকগুলো ডিজাইন আছে কার্ডের, ঠিক আছে, এরকম মানে লিস্টিং আকারে থাকবে, তারপরে ক্যারোসেল আকারে থাকবে, যে উপরের মতন ক্যারোসেল। কোন আমার একটা কার্ড নিয়ে আসে, কার্ডটাই প্রথম যে ভালো লাগে, গ্রিড আকারে থাকে। তিনটা কলাম না দুইটা কলাম, চারটা কলাম, আপনি আপনার মতো করে দিবেন। তিনটা কলামই দিলাম। নাম্বার অফ প্রপার্টিস টোটাল 9টা, ওটা বেশি হয়ে যায়, আমরা 6টা দিব। আচ্ছা, ফিল্টার অপশনে গেলাম, কি টাইপের প্রপার্টি, আমরা এটা হচ্ছে রেসিডেন্সিয়াল, এবং এটা হচ্ছে ধরেন ভিলা। যে ভিলার যে প্রপার্টি গুলো সবগুলো এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডাটা টাইপ করবো না, ফিল্টার অপশন করে দিলাম। প্রপার্টিস এর পেজিনেশনটা, এটা লোড মোড আছে, চাইলে আপনি করতে পারি নাম্বার দিয়ে দিতে পারেন, সাইডে নাম্বার এসে যাবে। আমরা এই একটা কাজ করতে পারি, এখানে আমরা পরবর্তীতে একটা বাটন নিয়ে আসবো। এখানে আমরা বিলাসের জন্য আরেকটা সিঙ্গেল পেজ করব, সেই পেজের লিঙ্কটা আমরা এখানে বসাই দেব। বুঝতে পারছি? ওখানটাকে আমরা চলে স্টাইল করবো, সেন্টারে নিয়ে যাব, দেখার পরবর্তী এখানে আমার সব দেখেন ভিলা গুলা শো করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আর অন্য কোনো কিছু শো করবে না। ঠিক সেম ভাবে আমরা প্রতিটা সেকশনে ক্লায়েন্টের রিপোর্ট মধ্যে আমরা যেগুলো মেইন পার্ট থাকবে, লাইক ধরেন ভিলা, অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, বা আপনি একটা সেকশন রাখতে পারেন ফর রেন্ট, ফর সেল, এরকম আলাদা সেকশন রাখতে পারেন। তারপরে রেসিডেন্সিয়াল একটা সেকশন রাখতে পারেন, এরকম আলাদা আলাদা সেকশন ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন। তার যে কোন কোন ক্যাটাগরির ইয়াগুলো মানে হচ্ছে প্রপার্টি গুলো সে শো করাবে, ওইগুলো আপনি এরকম জাস্ট প্রপার্টি টাইপ গুলো বা প্রপার্টি স্ট্যাটাস অনুযায়ী প্রপার্টি গুলোকে শো করায় দিবেন, এবং প্রতিটা প্রপার্টি টাইপের জন্য অবশ্যই আলাদা আলাদা পেজ বানাবেন, ওইখানেও যেন সব প্রপার্টি শো হয়। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমাদের লাস্ট পার্ট, আমরা হচ্ছে এটা কি করবো, কাস্টমাইজ পার্ট। ফার্স্ট হচ্ছে হাউস, হাউসেস থেকে আমাদের দেখেন এখানে কারেন্সি অপশন, সরি টিম অপশন, টিম অপশন ফার্স্ট হচ্ছে জেনারেল। জেনারেলে আমাদের যে কন্টেনার উইড আছে এগুলো আমরা ধরবো না, এখানে যা আছে সব ওকে আছে, ঠিক আছে। তাহলে এখানে স্কোয়ার ফিট এভাবে করে আসবে, স্কোয়ার মিটার এভাবে করে আসবে, আমার জেনারেলে সব ঠিক আছে। ট্রান্সলেশনও ওকে আছে, আমার ট্রান্সলেশন যেগুলো কমন আছে এগুলো সব ঠিক আছে, এগুলো আমাদের অ্যাড কম্পেয়ার একটু কম্পেয়ার থাকবে। লোগোস এন্ড ফেভিক সেম গতকালকের মতো, এগুলো হচ্ছে জেনারেল লোগো, এটা হচ্ছে আপনার রেটিনা মানে আইফোনের জন্য। মোবাইলের জন্য এখানে ছিল আপনি আরেকটু ছোট লোগো দিতে পারেন, ঠিক আছে, এগুলো এখানে বসাই দিবেন লোগো গুলো। তারপর হচ্ছে চাইলে লোগোর হাইট উইডথ এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ফেভিকন না এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। হেডার, ঠিক আমাদের হেডারটা আছে, হেডারটা যে ডিজাইনটা ভালো লাগে প্রিমিয়াম হেডার, হেডার হাইট, লেআউট কি থাকবে, বক্স, হেডার একটা ফোন নাম্বারটা আপনি এখানে চেঞ্জ করে দিবেন। তারপরে হচ্ছে আপনার লগইন রেজিস্টার অপশন, ওই লগইন রেজিস্টার অপশন গুলো যেটা লাগবে না, লাইক আপনি লগইন রেজিস্টার রাখবেন না, নো দিয়ে দিবেন। লগইন রেজিস্টার আইকন আপনি অ্যাভাটার দেখাবেন বা টেক্সট দিবেন, ঠিক আছে, সেটা টেক্সট হিসেবে থাকবে লগ ইন মেনু। তারপরে হচ্ছে আপনার আচ্ছা, এখানে দেখেন লগ ইন বাই ফেসবুক, লগ ইন বাই গুগল, দুটো অপশন আছে। আপনি লগ ইন বাই ফেসবুক ইয়েস দেন, এখানে ফেসবুকের এপিআই কে এবং ফেসবুকের সিক্রেট কোড দেওয়া লাগে, বুঝছেন? এগুলো সব তিন নিতে হয়, এগুলো আপনাকে ফ্রি দিবে না। এরপরে হচ্ছে আপনার এই প্রাইস এন্ড কারেন্সি, আমাদের এখানে কারেন্সি সিম্বল ছিল ডলারে, এখন আপনি ধরেন লোকাল বাংলাদেশের জন্য কাজ করবেন তাহলে এখানে টাকা দিয়ে দিবেন। ইউরোর জন্য মানে ইউরোপের কোনো কান্ট্রি হলে ইউরো হবে, ঠিক আছে। এরপর হচ্ছে টাইপোগ্রাফি, প্রতিটা বডি টেক্সট
মানে হচ্ছে ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে ফন্ট সাইজ, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আগে থেকে অ্যাড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে স্টাইল, এই যে স্টাইলের মধ্যে আপনার বডি টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, ঠিক আছে, যা যা কালার আছে এগুলো সব আপনি এখানে বসাবেন। সেম ভাবে নেভিগেশন বারের কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, মেনু বারের টেক্সট, কি বলে মেনু ট্যাবের টেক্সট কালার, ঠিক আছে, কালার ওভার করলে কি কালার হবে, স্টাইল পার্টটা সব আপনি আগের মধ্যে করে যেখানে যেখানে দেওয়া আছে, ক্রিয়েট লিস্টিং বাটনটা থেকে শুরু করে লগ ইন লিস্টের অপশন, এখানে শুধুমাত্র স্টাইলের কালার গুলো দিবেন। এখানে একটা ম্যাপের অপশন ছিল, যে ম্যাপ সেটিং, এই যে গুগল ম্যাপের এই কি টাইম জাস্ট এখানে বসাই দিবেন। ক্লায়েন্ট ম্যাপ অ্যাপ্লিকে কিনে দিলে ওকে, আপনি যে টেকিটা দেবে এটা জাস্ট শুধুমাত্র এখানে বসাই দিবেন। তাহলে কাজ করবে, এখানে আর কিছু করা লাগবে না। আচ্ছা, প্রপার্টি ডিটেলস, আমাদের যে প্রপার্টিটা যে আমাদের শো হয়, প্রপার্টি শো হয়েছে, এই প্রপার্টির যে স্টাইলটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমাদের এখন এই স্টাইল মানে এটা শো মানে এই ডিজাইনটা আমরা ইউজ করতেছি, আপনি চাইলে এখান থেকে আরো যে ডিজাইন আছে যে কোনোটা চাইলে নিতে পারেন, ঠিক আছে। এখানে আর এরকম কিছু নাই। এজেন্ট, এজেন্সি, টোটাল কতগুলো এজেন্ট থাকবে, নাম্বার অফ এজেন্ট 9টা না 10টা, আপনি লিমিট করে দিতে পারবেন, ঠিক আছে। সেম ভাবে এখানে এজেন্সির ক্ষেত্রে কটা এজেন্সি থাকবে, এজেন্সির লেআউট থাকবে, এজেন্সির জন্য আপনি কি কি চাচ্ছেন না, মানে ধরেন আপনার এজেন্সির আপনার সোশ্যাল প্রোফাইলের দরকার নেই, তারপরে হচ্ছে আপনার এজেন্সির ম্যাপ দরকার নেই, সাইট বার দরকার নেই, সব ভিজিবল করে দিবে। এখানে সব এনেবল করা আছে, যেটা যেটা লাগবে না সেটা সেটা শুধু ভিজিবল করতে, মানে যেটা ক্লায়েন্ট চাবে না, ঠিক আছে। তারপরে এখানে আরো অনেক কিছু এক্সট্রা দেওয়া থাকে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না, তো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এগুলোতে হচ্ছে আপনার কোনো কাজ নেই, আমাদের মেইন কাজটা থাকে ভাই ক্লায়েন্ট। কাস্টমাইজেশন পেজে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ওই কাস্টমাইজেশন পেজে গিয়ে যখন কোনো কিছু কাস্টমাইজেশন করতেছি তখন সেভ করতে চাই, যদি আমি রিসেট করে দিই, রিসেট অল বা রিসেট সেকশন, তাহলে এটা কি ব্যাক করার কোনো অপশন আছে না এলিমেন্টরের না, মতন রিসেট করে আগে দিলে যায়? ব্যাক করার অপশন থাকে না, আবার নতুন করে আবার সবগুলো ওহো। সেট করতে হবে, ও আচ্ছা। বুঝছেন। আচ্ছা, এখানে আমাদের মানে লিস্টিং ওয়েবসাইটের মেইন পার্টটা কি থাকে, ক্লায়েন্ট আমাদের কাছে কি বলে সেটা আমি একটু শেয়ার করি। ক্লায়েন্ট এসে আপনাকে হচ্ছে তার অফিস কোথায়, সে কি কি করে, তার অফিস কোথায়, সে কি কি করে, তারপরে হচ্ছে আহ তার বিজনেস কি, এগুলো নিয়ে ডিসকাস করবে আপনার সাথে। সবসময় রিয়েল এস্টেট হোক, আপনার হচ্ছে ব্লগ হোক, আর ই কমার্স হোক, সেখানে আপনার এই যে মানে কিছু আপলোড করার অপশন আসবে, সেখানে জিজ্ঞেস করবেন। সাপোজ আপনার রিয়েল এস্টেটের কাছে প্রপার্টি কতগুলো আপলোড হবে, ই কমার্স কতগুলো প্রোডাক্ট আপলোড হবে, ব্লগ বা নিউজ পেপার ওয়েবসাইট কতগুলো ব্লগ পোস্ট হবে বা নিউজ পোস্ট মানে মানে করতে হবে, না আপনি করবেন সেটা জিজ্ঞেস করে নেবেন। এখন ধরেন ক্লায়েন্টের কাছে 1000 রিয়েল এস্টেট মানে প্রপার্টি লিস্ট আছে, লিস্টিং করতে হবে, আপনি সেটা জিজ্ঞেস না করে আপনি দেখলেন যাও কাজ তো কিছুই না, ক্লায়েন্টের কোনো ডিজাইন লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আপনার কাছে মনে হয় থিমে ডেমো ইনপুট করবো, আর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ খালি হোম পেজটাকে সাজাই দিব, কাজ শেষ, $100 হইলে হইব। যখন আপনার 1000 প্রপার্টি আপলোড করতে বলবে তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে কিন্তু বহুত পোলাপাইন ধরা খায়, যে দেখা যায় যে সারা মাস কাজ কইরাও ধরেন হচ্ছে লগা মানে খরচা উঠে না, এরকম একটা অবস্থা। সো এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন, এই টাইপের মানে কাজগুলো নেওয়ার আগে জিজ্ঞেস করে নিবেন। আমি দুই ভাবে কাজ নেই, এক, কতগুলো প্রপার্টি আপলোড হবে, ও যদি বলে আমাকে 500 প্রপার্টি আপলোড হবে, তখন আমার এতক্ষণ যে মাথায় যে চার্জটা মানে ঘুরতেছিল, মানে এইটা এরকম হলে আমি কাজটা নিব, ওইটার সাথে এই 500 প্রোডাক্ট মানে এই যে প্রপার্টি আপলোড করে যে আমার কতক্ষণ সময় লাগবে, বা আমি অন্য কাউকে দিয়ে করালে তাকে কত টাকা দিতে হবে, এই সব ক্যালকুলেশন করে আমার প্রাইসটা সেট করি। আরেকটা থাকে, ক্লায়েন্টকে আমি বলি আমি তোমাকে একটা প্রপার্টি আপলোড করে দিব, এবং সেটা কিভাবে আপলোড করতে হয় সেটা আমি তোমাকে দেখাই দিব। হয় আমাকে আমার সাথে কোনো একটা মানে হচ্ছে ভিডিও কলে এসে দেখবা, অথবা আমি তোমাকে ভিডিও করে দিব, পরবর্তীতে তোমারটা তুমি আপলোড করতে পারবা। এইটা একটা ডিল করি। তাহলে হয় কি, আমি একটা প্রপার্টি বা দুইটা প্রপার্টি আপলোড করে দিই, বা ধরেন ওর 5টা ক্যাটাগরি আছে, 5টা ক্যাটাগরির মধ্যে হচ্ছে ধরেন আমি 5টা প্রপার্টি আপলোড করে
ওই ক্যাটাগরি গুলো সুন্দর করে হচ্ছে আমি হোম পেজে ধরানোর জন্য প্রপার্টি গুলোকে আপলোড করে দিলাম। মানে আমার ডিজাইন করার জন্য বা একটা প্রপার্টিকে একটা সেকশনে শো করানোর জন্য এখানে 9টা শো করাতে হবে, আমি একটা আপলোড করে শো করে দেখাই দিই যে না বাকিগুলো আপলোড করলেও এখানে চলে আসবে। ঠিক আছে, এই জাস্ট কমন জিনিসটা আমি করি, বাকিটা ওরটা করে নিবে ও আমাকে, মানে ও নিজে করুক অন্য কাউকে দিয়ে করুক এটা ওর ব্যাপার, তখন প্রাইসিংটা এক ধরনের হয়। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, কাজ নেওয়ার পরে তো বলছি ইয়ে করতে হবে, একটা অফার দিয়ে দিবেন যে মেইনটেনেন্সের ক্ষেত্রে। যদি বাল্ক আকারে কোনো কিছু আপলোড করার কাজ নেন, কখনো এটা একা করতে যাবেন না, কাউকে না কাউকে সাথে নেবেন, প্রয়োজন একজন দুজনকে নিয়ে নেবেন, ওদের যদি শুধুমাত্র আপলোডের কাজটা করাবেন, মেইন যে সাইটের কাজটা সেটা আপনি করবেন। ওদেরকে একটা পেমেন্ট ধরে দিয়ে দিবেন যে হচ্ছে সে ধরেন 500 প্রপার্টি আপলোড করতে হবে, দুজনকে দিলেন বা তিনজনকে নিলেন বা পাঁচজনকে নিলেন, 100 100 500। তো আপনার পুরো ওই পুরো ইয়ার ভ্যালুটা ধরেন হচ্ছে আপনার সাইটের ভ্যালুটা ধরেন আপনি 1 লাখ টাকায় কাজ দিচ্ছেন, ওদেরকে ধরেন হচ্ছে 5,000 করে 25,000 বা হচ্ছে 8,000 করে 40,000 দিচ্ছেন, বাকি 60,000 টাকা পেমেন্ট দিচ্ছেন, আপনার মতো করে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। এভাবে করে হচ্ছে কাজ নিবেন, এবং নেওয়ার পরে ক্যালকুলেশন করতে হবে। আর যদি পুরো 1 লাখ টাকা আপনি নিজে খেতে চান, ক্লায়েন্ট 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের সময় এসে বলবে কাজ করতে রয়েছে, কাজ তো কিছুই হয় না, কাজ ক্যান্সেল, আমার ইমার্জেন্সি লাগবে। প্রথম দিন এসে কিন্তু বলে না ইমার্জেন্সি লাগবে, ঠিক আছে? ও 4 নম্বর দিনে এসে বলতেছে যে আর তো কাজ ইমার্জেন্সি লাগবে, তখন আপনি কি করবেন? তো এইসব জায়গাগুলো থেকে বাঁচতে হলে বাল্ক আকারের কাজ বা বড় কাজ সবসময় মাল্টিপল পার্সন দিয়ে করায় তাড়াতাড়ি করে কাজ জমা দিয়ে তাড়াতাড়ি টাকা নিয়ে নিবেন, কারণ ক্লায়েন্টের মোড় ঘুরে গেলে শেষ। এরকম অনেক জনের সাথে হয়েছে, 70% কাজ কমপ্লিট করে ফেলছে, দেন সে দেখতেছে তার ক্লায়েন্ট কাজ ক্যান্সেল করে, মানে রিকোয়েস্ট পাঠায় দিচ্ছে, কি হচ্ছে কাহিনী কি? প্রজেক্ট ছিল $700, সে সেটা অন্য আরেকজনের কাছ থেকে 100 না $150 পাইছে। এই দেশে 70% কাজ করে ফেলছে, তাই ক্লায়েন্টকে ঝুলিয়ে রাখলে একটু বিপদ। দুজন দুজন মিলে কাজ কমপ্লিট করে ফেলবেন, টাকা পাবেন, আর একটা কাজ নেওয়ার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করবেন। সেখানে আপনারা হচ্ছে আহ কমার্শিয়ালে মিনিমাম 3টা প্রপার্টি, রেসিডেন্সিয়ালে মিনিমাম 3টা প্রপার্টি আপলোড করবেন, এবং এই কমার্শিয়াল রেসিডেন্সিয়াল এগুলো সেকশন ওয়াইজ হোম পেজে প্রপার্টি গুলোকে শো করাবেন, এবং ওয়েবসাইটের লিঙ্কটা ক্লাসরুমে জমা দিবেন অ্যাসাইনমেন্ট হিসাবে। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।